হ্যালো বন্ধুরা, তো নিয়ে আসছি আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা এগেন একটা আইপিওর ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে নর্দার্ন আর্ক আইপিও। ঠিক আছে, কিন্তু তার আগে আমরা আজকে যেহেতু বাজাজ ফাইন্যান্সের মতো একটা স্টক লিস্ট হলো বা আইপিও লিস্ট হলো এবং আমরা সবাই এই আইপিওর ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম, সবাই অ্যাপ্লাই করেছিলাম, কেউ কেউ পেয়েছি কেউ কেউ পাইনি, যেহেতু এটা লটারি দিয়ে হয়, যার লাক ভালো সে পাবে, যার লাক ভালো না সে পাবে না। এটা খুবই সিম্পল। আর পাওয়া না পাওয়া নিয়ে কিন্তু আইপিওর ক্ষেত্রে বিশেষ করে কোনো অ্যানালাইসিস করে লাভ হবে না, কারণ সেটা পুরোপুরি লটারির দ্বারা নির্ধারিত হয় যে কারা স্টকটা পাবেন আর কারা স্টকটা পাবেন না। ঠিক আছে, এখন আজকে বাজাজ হাউসিং ফাইন্যান্সের লিস্টিং হলো এবং আমি যদি বাজাজ হাউসিং ফাইন্যান্সে একটু যেতে চাই এর চার্টে, তাহলে এখানে দেখতে পাবো যে প্রথমে একটা ভালো রকম হাই দিয়েছিল। ঠিক আছে, তারপরে এসে কিছুটা খানিকক্ষণ মোটামুটি নিচেই ছিল, 160 এইরকম একটা জায়গায় মোটামুটি ছিল স্ট্যান্ডার্ড, কিন্তু তার নিচে থাকছিল অনেকক্ষণ পর্যন্তই। এটা হচ্ছে 11টা 15 এরকম সময়, কিন্তু তারপরে এই 12টা বা 11:30টার দিকে এসে ওটা কিন্তু 160 ব্রেক করে গিয়ে আপার সার্কিটে, কিন্তু পুরো সারা দিন আপার সার্কিটে বাজাজ হাউসিং ফাইন্যান্স কিন্তু পড়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন আমি কি করলাম আজকে সেটা ক্লিয়ারলি বলে দিই, যে আমি কিন্তু আজকে বাজাজ হাউসিং ফাইন্যান্স সেল করেছি কত টাকায়? এক্স্যাক্টলি 160 টাকায়। ঠিক আছে, তো সেটা মোর দেন ডবল, সেটা আমরা সবাই জানি, 140-এ এটা ডবল হওয়ার কথা ছিল। আর এর প্রুফ হিসেবে আমি সকালেই টেলিগ্রামে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি পোস্ট করে দিয়েছিলাম যে আমি 160 টাকায় অলরেডি বিক্রি করে দিয়েছি। আমি কখন বিক্রি করেছি? একদম একদম প্রাথমিক হতে পারে এরকম জায়গায়, হ্যাঁ, আমার ঠিক খেয়াল নেই, এরকম জায়গা হতে পারে। তো তারপরে কিন্তু আমি দেখেছিলাম যে 160-এর সবসময় নিচে ছিল, কারণ এই যে পোর্শনটা পুরো 160-এর একেবারে নিচে ছিল। তখন আমি ভাবছিলাম যে বাহ, 160-এ বিক্রি করে তো খুব ভালো করেছি, আর উপরে আসছেই না। কিন্তু তারপরে দেখলাম যে 160 ব্রেক করে একেবারে আপার সার্কিট। এখন আপার সার্কিট লাগতেই পারে, স্টক ওপরে নিচে যে কোনো দিকে যেতে পারে, তার মানে এই নয় যে আমরা কিন্তু স্টকটাকে মানে ঢুকে যাব স্টকের মধ্যে। ঠিক আছে, তো কালকে এখানে যেহেতু আপার সার্কিট ছিল, কালকে আবার এটা দৌড়তে পারে। ঠিক আছে, বা পড়তে পারে, যে কোনো দিকে যেতে পারে স্টক, সেটা কিন্তু আমাদের হাতের মধ্যে নেই। আমাদের হাতের মধ্যে কি আছে? যে সঠিক অ্যানালাইসিস, কোন ভ্যালুয়েশনে স্টক কিনছি এবং কত দিনের জন্য কিনছি। আমি মনে করি এই ভ্যালুয়েশনে বাজাজ হাউসিং ফাইন্যান্স আমি ধরে রাখবো না, আমি হয়তো সুযোগ আবার পেতে পারি, সেই সুযোগের আমি অপেক্ষা করব। বাজাজ হাউসিং ফাইন্যান্স স্টকে কোনো প্রবলেম নেই, সেই জন্য আমি সেই প্রপার সুযোগের আমি ওয়েট করব এবং আজকে কিন্তু আমি স্টকটি 160 টাকায় বিক্রি করে দিয়েছি। আমার যা ছিল 1 লট আমি পেয়েছিলাম, 1 লট পুরোপুরি বিক্রি করে দিয়েছি। আর সেটা দেখতে চাইলে তার স্ক্রিনশট আপনি নিচে যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে গিয়ে অ্যাড হতে পারেন। ওখানে এরকম নয় যে আমার টেলিগ্রাম চ্যানেলে কোনো এটা বাই করো ওটা সেল করো, এতে এত প্রফিট হবে, এতে ডবল হবে, এরকম কিন্তু কোনো ধরনের কোনো পোস্ট পাবেন না। তা সত্ত্বেও যদি মনে হয় আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে আপনারা কিন্তু গ্রুপে গিয়ে যুক্ত হতে পারেন। তো এটা হলো বাজাজ ফাইন্যান্স। ঠিক আছে, এবার আমি জাস্ট চ্যানেলে গিয়ে একটা কমেন্ট নিচ্ছি। কোনো এক বন্ধু কমেন্ট করেছিলেন যে দাদা জিএমপিটা কি বুঝতে পারলাম না এই ভিডিওতে শুধু নয়, আমরা যে কোনো আইপিও যদি রিলেটেড ভিডিও বানাই, সেখানে কিন্তু একটা জিএমপি টপিকটা থাকবেই থাকবে। ঠিক আছে, এখন জিএমপি কি? জিএমপি হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম, মানে স্টক যেগুলোর আইপিও আসছে বা কোম্পানি যেগুলোর আইপিও আসছে, সেগুলো কিন্তু এখন স্টক মার্কেটে নেই। তো সেই স্টক মার্কেটে নেই, কিন্তু ওটা কোথাও না কোথাও আছে, সেটাকে বলে গ্রে মার্কেট। ঠিক আছে, তো সেই গ্রে মার্কেটে ওর মানে যদিও লিস্ট হয়নি, ওর কিন্তু কেনা বেচা হয়। ঠিক আছে, ওর কেনা বেচার যে প্রাইস, সেটাকে মানে সেটা যে প্রিমিয়ামে চলে যে প্রাইস, সেখান থেকে আমরা যদি ওই যে প্রাইসের লিস্টিং হচ্ছে সেটা যদি বাদ দিই, তাহলে সেটা হচ্ছে প্রিমিয়াম। মানে কি, প্রিমিয়ামটা কী কাজে ইউজ হয়? ফর এক্সাম্পল আপনি ওয়েস্টার্ন কেরিয়ারের ব্যাপারে বলেছেন, আমি ওয়েস্টার্ন কেরিয়ারের এখানে একটা জিএমপি খুলে রেখেছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি দ্য গ্রে মার্কেট প্রিমিয়াম অফ ওয়েস্টার্ন ক্যারিয়ার্স ইন্ডিয়া হ্যাজ রিমেন স্টেবল অ্যামিড দিস হোয়াটএভার। এটা হচ্ছে RS 57 to 60 পার শেয়ার। ঠিক আছে, এই যে এ প্রিমিয়াম অফ RS 57 to 60, মানে কি ওয়েস্টার্ন ক্যারিয়ারের প্রিমিয়াম হচ্ছে এখন এই মুহূর্তে পার শেয়ার 57 থেকে 60, আমি ধরে নিলাম সুবিধার খাতিরে 60 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে পার স্টক আপনি 60 রুপিস পেতে পারেন। এটা একটা চান্স বা এটা একটা আইডিয়া লাগানো যে কততে এটা লিস্টিং হতে পারে। ঠিক আছে, এরকম নয় যে এখানেই লিস্টিং হতে হবে। ঠিক আছে, তো এর মোটামুটি আমরা যদি দেখি যে ওয়েস্টার্ন কেরিয়ারের যে প্রাইসটা, যে প্রাইস ব্যান্ডে এটা এসেছে আইপিও, এই যে ওয়েস্টার্ন ক্যারিয়ার্স, ঠিক আছে, 172। ঠিক আছে,
আমি ধরলাম কাট অফ প্রাইসে নিচ্ছি 172-তে, ঠিক আছে। তো সেখান থেকে 172-তে এখন যখন 57 বা 60 রুপিজ পাবেন, যেদিন লিস্ট হবে, এখানে লিস্টের ডেটটাও দেখাবে, সেটা হচ্ছে লিস্টিং 23শে সেপ্টেম্বর, ঠিক আছে। 23শে সেপ্টেম্বর কোন প্রাইসে লিস্ট হবে সেটা হচ্ছে এটা একটু ইন্ডিকেশান পাওয়া যায় এই গ্রে মার্কেট প্রিমিয়াম সেটা থেকে, ঠিক আছে। আর ওইটা যদি এক্স্যাক্টলি এখানে হয়, কোনো গ্যারান্টি নেই যে এখানে লিস্টিং হবে, যদি এখানে লিস্টিং হয় তাহলে কিন্তু সেটা হবে আমাদের টাকার 33 থেকে 35% মতো গেন। তো এটা হচ্ছে সেই গ্রে মার্কেট প্রিমিয়াম, মানে গ্রে মার্কেট প্রিমিয়াম 60 টাকা, মানে পার শেয়ার 60 টাকা লাভ হওয়ার চান্স আছে লিস্টিংয়ের দিন, এটা সহজ ভাষায়। এবার চলে আসবো নর্দার্ন আর্ক ক্যাপিটাল, ঠিক আছে। নর্দার্ন আর্ক ক্যাপিটালের আমরা এখানে দেখে নিচ্ছি জাস্ট নর্দার্ন আর্ক ক্যাপিটাল। প্রথমে দেখে নেব ডিটেলস কী কী আছে। তো ডিটেলসে আমরা দেখতে পাচ্ছি যে 16ই সেপ্টেম্বর স্টার্ট, মানে আজকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি অ্যাপ্লাই করেছি না, আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি, যদিও আমি কখনও প্রথম দিন অ্যাপ্লাই করি না, কিন্তু এখন আমি কী করি, প্রথম দিন অ্যাপ্লাই করে দিই। তারপরে যদি আমি মনে করি যে না আমি ক্যান্সেল করব, আমি পরে গিয়ে ক্যান্সেল করি, ঠিক আছে। যেগুলোর ক্ষেত্রে মোটামুটি আমি কনফিউজ নেই যে কিনবো কি, মানে অ্যাপ্লাই করবো কি করবো না, ঠিক আছে। এখন অফার এন্ড হচ্ছে 19 তারিখ, মানে কাল আর পরশু দিন পাবেন, তার মধ্যে কিন্তু এটা করে দেবেন। আসলে শেষ দিন করলে সমস্যাটা কী হয়, শেষ দিন করলে যদি একটু দেরি হয়ে যায়, 3টে বা 4টে বেজে যায়, সেখানে কিন্তু ওই ইউপিআই ম্যান্ডেট আসতেও পারে, আবার নাও আসতে পারে। আর 5টার মধ্যে যদি না হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে, কারণ আপনি ইউপিআই ম্যান্ডেট মানে অ্যাপ্রুভ করতে পারছেন না। সেই জন্য কী হয়, আমি প্রথমে অ্যাপ্লাই করে দিলাম, ইউপিআই ম্যান্ডেট চলে এলো সঠিক সময়ে, আমি সেটাকে ইউপিআই ম্যান্ডেটকে অ্যাপ্রুভ করে দিলাম, এবং তারপরে যদি আমার মনে হয় যে কোনো কারণে আমি অ্যাপ্লাই করবো না, আমি জাস্ট ক্যান্সেল করে দিলাম, কিন্তু লাস্টে হলে একটা রিস্ক হয়ে যায়, ঠিক আছে। তো সে কারণে আমি অলরেডি নর্দার্ন আর্ক ক্যাপিটাল এটাতে অ্যাপ্লাই করে ফেলেছি। 19 তারিখ পর্যন্ত আছে ডেট। আর এই ভিডিওর শেষে আপনি জানতেও পারবেন যে আপনার অ্যাপ্লাই করা কী কী কারণে উচিত বা কী কী কারণে উচিত নয়। তো প্রথমে আমরা যদি এর ওয়েবসাইটে চলে যাই, এটা হচ্ছে নর্দার্ন আর্ক ক্যাপিটাল, ঠিক আছে। আমাদের এখানে মোটামুটি এটা বুঝতেই পারছি যে ক্যাপিটাল বা এনবিএফসি টাইপের, ঠিক আছে। রুরাল ফিনান্সিং বিজনেস, পার্টনার বেসড লেন্ডিং, ডাইরেক্ট এমএসএমই লোন, ঠিক আছে। তো সব ধরনের মোটামুটি ফাইন্যান্সিং এর কাজ এখানে হয়। এটা আমাদের মেন পার্ট নয়, মেন পার্ট, অনেকটা মেন পার্ট, কিন্তু যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে আমাদের এখানে ফাইন্যান্সিয়াল রেজাল্ট, এবং আপনি দেখতে পারেন অ্যানুয়াল রিপোর্ট। এখন এগুলো এখান থেকে কাগজ পড়ে পড়ে দেখাটা কিন্তু খুব ডিফিকাল্ট, আপনারা গিয়ে করতে পারেন চাইলে। যেটা সহজে আমরা যেখান থেকে দেখতে পারবো, যেহেতু কিছু কিছু ওয়েবসাইট আছে তারা সহজে আমাদেরকে ডেটাটা কালেক্ট করে দেখায়, সেটা কিন্তু দেখে নেওয়া ভালো কম সময়ের খাতিরে, ঠিক আছে। তো এখন স্টক পিটা দেখতে পাচ্ছি যে 13.8, যেটা কিন্তু কোনোভাবেই বেশি নয়। আরওসি 12.6, গুড, নো প্রবলেম। আরওই 16.5, ঠিক আছে। এখন এখানে কোনো চার্ট থাকবে না, স্বাভাবিক ব্যাপার, এখনও আইপিও আসেনি, তো এইগুলো খুব একটা আমি ধ্যান দিই না। প্রথমে এখানে চলে আসছি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে পি রেশিওটার কম্প্যারিজন। এখন পিআর যদি আমরা দেখি, যেমন এইচডিএফসি এএমসিকে এখানে পিআর হিসেবে ঢোকানো হয়েছে, এটা এইচডিএফসি এএমসি নর্দার্ন আর্ক দুটো আলাদা, ঠিক আছে। এইচডিএফসি এএমসিকে এখানে পিআর হিসেবে ঢোকানো হয়নি। বাজাজ হোল্ডিংকেও টু সাম এক্সটেন্ট আমার মনে হয় ঢোকানো উচিত হয়নি, কারণ এটা হোল্ডিং কোম্পানি, ঠিক আছে। হোল্ডিং কোম্পানির সঙ্গে কোনো ডাইরেক্ট, যেমন বাজাজ ফাইন্যান্স, বাজাজ হোল্ডিংয়ের সঙ্গে বাজাজ ফাইন্যান্সের কিন্তু তুলনা করা সম্ভব নয়, ঠিক আছে। তো আদারওয়াইজ আমরা যেটা দেখছি যে বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, জিও ফাইন্যান্স, চোলামণ্ডলম, শ্রীরাম ফাইন্যান্স এবং নর্দার্ন আর্ক, এগুলোর কিন্তু কম্প্যারিজন হয়। এখন কম্প্যারিজন যদি করতে চাই তাহলে পি রেশিওটা আমরা দেখছি যে জিও ফাইন্যান্সিয়াল, এটাকে আমি একদম লিস্ট থেকে বাদ দিতে চাই, ঠিক আছে। জাস্ট হাইপে স্টকটা চলছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরওসি হচ্ছে মাত্র 1.55, সেগুলো বাকি কোনোটারই এরকম নয়, ঠিক আছে। আরওসি 1.55 আর পি হচ্ছে 139, 140, তাতেও কিন্তু স্টক চলছে। আসলে লোকের একটা মানে অবশ্যই এটা হতে পারে, তারা ভুল না, যে এটা একটা মোটামুটি খেলা দেখাবে, জিও ফাইন্যান্সিয়াল খেলা দেখাবে, ঠিক আছে, নো প্রবলেম। যাই হোক, আমরা ফাইন্যান্সিয়াল দেখতে চাই। ফাইন্যান্সিয়ালে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বাজাজ ফাইন্যান্সের পি রেশিওটা হচ্ছে 30, বাজাজ ফিনসার্ভ 35, চোলা 35, শ্রীরাম, গুড কোম্পানি 17, আর হোল্ডিং কোম্পানির পির সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি একদম মানে ফাইন্যান্সিং কোম্পানি যেটা, তার কিন্তু ডাইরেক্ট কম্প্যারিজন হয় না, তাও যদি আমরা দেখতে চাই এর হচ্ছে 15, ঠিক আছে। এখন মোটামুটি লিস্টে সব থেকে যে ছোট নাম্বার সেটা দেখতে পাচ্ছি, পি রেশিওটা হচ্ছে নর্দার্ন আর্ক ক্যাপিটালের। এবার তাহলে কি পিটা এমনি কম, হয়তো বিজনেসও খারাপ, ঠিক আছে, কিন্তু আরওসি আপনি দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আরওসি এটা এগেন এইচডিএফসি এমসি এর সঙ্গে তুলনা হয় না, কিন্তু 12.60, 13.07, 11, 10, 11, 12, যাই হোক,
তো এইটা আরওসি কোনোভাবেই কিন্তু খারাপ নয়। এখন আরেকটা রেশিও যেটা এখানে নেই, সেটা হচ্ছে পিবি রেশিও বা প্রাইস টু বুক ভ্যালু রেশিও, ঠিক আছে। তো নর্দার্ন আর্কের প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ, ঠিক আছে। এর মাত্র 1.5 প্রাইস টু বুক ভ্যালু, ঠিক আছে, যেখানে বাকিদের 3, 3.5, 2.5, ঠিক আছে, কিন্তু এটার মাত্র 1.5, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি সিম্পল বাজাজ ফাইন্যান্সেরই প্রাইস টু বুক ভ্যালু দেখতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি বুক ভ্যালু হচ্ছে 1234, আর এটা হচ্ছে মানে প্রায় 6 গুণ, 6 প্রাইস টু বুক ভ্যালু বাজাজ ফাইন্যান্সের। সেখানে আমরা নর্দার্ন আর্ক যেটা এর এখানে দেওয়া নেই, কিন্তু এর প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 1.5, জাস্ট 1.5, হুইচ ইজ ভেরি অ্যাট্রাকটিভ, ঠিক আছে। এবার যদি আমরা একটু প্রফিট গ্রোথ দেখে নিই, কোয়ার্টারলি রেজাল্টস এই মুহূর্তে নেই, আমরা যদি ইয়ারলি দেখবো, অ্যাকচুয়ালি এই 19-এর পরে এখানে 20 নেই, ঠিক আছে, আমরা 21 থেকে দেখবো। তো 21 থেকে দেখলে এটা হচ্ছে 77, 21 থেকে 22-এ এর বিজনেস মানে নেট প্রফিট দাঁড়িয়ে গেছে 182, মানে ডবলেরও বেশি। আবার এখান থেকে যদি দেখতে চাই, তাহলে কিন্তু এটা প্রায় মানে 35%-এর ওপরে, মানে 2023-তে এসে এটা হয়ে গেছে 242, আবার 242 থেকে 2024-এ হয়ে গেছে 318। এটা আমি কথা বলছি নেট প্রফিটের থেকেও যেটা আরও বেশি করে দেখা উচিত, সেটা হচ্ছে এই অপারেটিং প্রফিট, মানে অ্যাকচুয়াল অপারেশন থেকে কতটা প্রফিট এসছে, আর হচ্ছে ইপিএস, আর্নিং পার শেয়ার, সেটা কতটা হচ্ছে। এখন আর্নিং পার শেয়ার যদি আপনি দেখতে চান, তাহলে আমি যদি এখান থেকে দেখি 12.65, ঠিক আছে, এটা 5 বছরে প্রায় 3 গুণ হয়ে গেছে আর্নিং পার শেয়ার ইটসেলফ, ঠিক আছে। আর যদি অপারেটিং প্রফিটটা দেখি, তাহলে এটা 467, একটু কম হয়েছিল এখানে 427, কিন্তু তারপর থেকে দেখুন 427 থেকে 663, এটা প্রায় 50%, 600 থেকে আবার এটা 30%-এরও বেশি হবে, এবং 800 থেকে এটা হচ্ছে 30%-এর বেশি হবে, ঠিক আছে। এবং 30% গ্রোথ আনা অপারেটিং প্রফিটে এবং আর্নিং পার শেয়ারে, এটা কিন্তু একটা হিউজ পজিটিভ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কোম্পানির পজিটিভ, এবং আমি মনে করি ভ্যালুয়েশন অনুযায়ী এরা একটা যথেষ্ট স্পেস ছেড়েছে। স্পেস ছাড়া মানে কি, একটা জায়গা ছেড়েছে যাতে করে যারা এর অ্যালটমেন্ট পাবে তাদের একটা ভালো রকমের প্রফিট হয়। এখন আমরা যদি জিএমপি দেখতে চাই, ঠিক একইভাবে যেভাবে আমরা প্রত্যেকটার দেখি, এখন জিএমপি দেখতে চাইলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নর্দার্ন আর্ক ক্যাপিটাল আর ট্রেডিং অ্যাট এ প্রিমিয়াম অফ RS 158, ঠিক আছে, যেটার প্রিমিয়াম অলরেডি কিন্তু আপনি 60% দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো মোটামুটি যদি এখানেও লিস্টিং হয়, তাহলে কিন্তু আপনি 60% প্রফিট, 1 সপ্তাহ লাগে আমাদের মোটামুটি আইপিও লিস্ট হতে, ইস্যু থেকে 19 তারিখ পর্যন্ত তো এমনিতে ইস্যুই চলবে। তো প্রায় 60% জাম্প যদি এখানেই হয়, আর এর থেকে বাড়লে তো বেশি কোনো কথাই নেই। আর আমি মনে করি এটা শুধু প্রিমিয়ামের জন্য নয়, প্রিমিয়াম আপনি পাবেনই যদি আপনি লট পান, প্রিমিয়াম আপনার বাঁধা, এবং শুধু প্রিমিয়াম নয়, লং টার্মের জন্য এটা কিন্তু একটা খুবই অ্যাট্রাকটিভ স্টক বলে আমি মনে করি, এবং খুবই মানে প্রুভ করে দেবে নিজেকে এরকম একটা স্টক, ঠিক আছে। তো এবার আমি যদি আজকে যেহেতু খুলেছে, আমি জাস্ট একটু দেখে নেব এর কিভাবে সাবস্ক্রিপশান হয়েছে। দেখুন, এটা কিউআইবি কোটাতে 58 লাখ মতো শেয়ার রিজার্ভ করা আছে। এরা কিউআইবি প্রথম দিন লেখে লাভ নেই, কিউআইবি একদম লাস্ট দিন ছাড়া এগুলোই থাকবে, টুকটুক করে এরা ভর্তি হয়। নন ইনস্টিটিউশনাল এখানে 4.48 হয়ে গেছে। আর যাদের আমাদের প্রিয় রিটেল ইনভেস্টার 1 কোটি শেয়ার আছে, এবারে মনে হচ্ছে পাওয়ার চান্স আছে নর্দার্ন আর্ক। তো 3.87 টাইমস অ্যাকচুয়ালি রিটেলার কী করে প্রথম দিন করে দিয়ে একদম খাল্লাস, ঠিক আছে, একদম শান্তিতে বসে থাকে, ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই, এটা খুবই ভালো ব্যাপার। তো ওভারঅল দেখতে গেলে 2.87 টাইমস হয়েছে। তো এটা প্রথম দিন ছিল, প্রথম দিনে পিকচারটা খুব ভালো করে বোঝা যাবে না, আমরা লাস্ট দিন আবার দেখব যে নর্দার্ন আর্ক ক্যাপিটালের কী ধরনের সাবস্ক্রিপশান হয়েছে, ঠিক আছে, বা কী ধরনের বিডিং এসেছে। তো আপাতত আমরা লক্ষ্য রাখবো রিটেল ক্ষেত্রেই, কারণ আমরা যেহেতু রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি। তো 1 crore আছে, 4 crore অলরেডি অ্যাপ্লিকেশান চলে এসছে, যেটা প্রায় ওই মোটামুটি অলমোস্ট 4 টাইমস অ্যাপ্লিকেশান চলে এসছে। দেখা যাক শেষ পর্যন্ত এটা কত দাঁড়ায়, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা এই নর্দার্ন আর্ক ক্যাপিটাল আইপিওর অ্যালটমেন্ট পেতে যাচ্ছি কি না, ঠিক আছে। তো এই ভিডিওতে এইটুকুই মোটামুটি আমি বোঝালাম যে নর্দার্ন আর্ক ক্যাপিটাল ফান্ডামেন্টাল ইজ এক্সট্রিমলি গুড, ঠিক আছে, এবং এর ফিউচার প্রসপেক্ট, ফিউচার গ্রোথ, এভরিথিং ইজ ফাইন। শর্ট টার্ম গেন মোটামুটি দেখালাম প্রিমিয়াম থেকে, যেটা প্রায় দাঁড়াচ্ছে 60%। আর লং টার্ম শর্ট টার্ম দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি স্টকটাতে
খুবই ইন্টারেস্টেড এবং আমি আইপিওর জন্য অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি। তো ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।